আপনারা দেখছেন চলমান নেক্সাস টেলিভিশনে সপ্তাহে 5 দিন প্রচারিত হয়। আজকে এই সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার এবং আমি আব্দুল নূর তুষার আপনাদের সঙ্গে আছি। আজকের যে বিষয় সেটি হচ্ছে কি করিলে বলো পাইব তোমারে। আমরা আসলে কত কিছুই তো চাই, কিন্তু কি করিলে পাইব এটা আসলে বুঝতে পারি না। যেমন আমরা জুলাই আন্দোলনের পরে স্বৈরতন্ত্রের অবসান এই কথা চিন্তা করে আমরা গণতন্ত্র আশা করেছি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আশা করেছি, আমরা আশা করেছি রাষ্ট্র জনগণের অধিকার চূড়ান্তভাবে রক্ষা করবে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি হবে। এরকম অনেক বড় বড় কথা আমরা একদিকে আশা করেছি, আরেকদিকে লোকজন বলেছে, আরেকদিকে পত্রিকায় লেখালেখি করা হয়েছে, গণমাধ্যমে এইসব নিয়ে প্রচুর টকশো হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কি করিলে বলো পাইব তোমারে, এই প্রশ্নের উত্তর কি আমরা খুঁজে পেয়েছি? এটা জানার জন্য আমরা দুজনকে এখানে ডেকেছি। অতিথি হচ্ছেন ডক্টর শিব্বির আহমেদ, তিনি সহকারী অধ্যাপক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, তিনি অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং ইউটিউবে আমাদেরকে দেখতে চাইলে নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায় দেখতে পাবেন, আর ফেসবুকে দেখতে চাইলে ফেসবুকে নেক্সাস টেলিভিশনের ভেরিফাইড পেজ আছে, সেখানে গেলে আমাদেরকে দেখতে পাবেন। এই অনুষ্ঠান যদি কেউ মিস করেন, বন্ধুবান্ধব থাকেন আপনাদের, তাদেরকে এখানে দেখতে বলতে পারেন। আপনাদের হাতে ডিভাইস থাকলে এই মুহূর্তে টিভির সামনে যদি না থাকবেন বলে চিন্তা করেন, আপনারাও দেখতে পারেন। আর পরে আবার দেখতে ইচ্ছা করলে বারবার এখানে এসে এই অনুষ্ঠানগুলি দেখতে পারেন। চলুন তাহলে আমরা প্রশ্ন শুরু করি। প্রশ্নে প্রথম যেটি আমি করতে চাই সেটি হচ্ছে যে লোডশেডিং একটি খুব জটিল পরিস্থিতিতে চলে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। একদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে বহু বছর ধরে তারা শিল্প তৈরি করে বসে আছেন, জ্বালানি যে সংযোগ সেটি পাচ্ছেন না, জ্বালানির অভাবে তারা প্রতিষ্ঠান চালু করতে পারছেন না। অন্যদিকে বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে, এই জন্য নয় যে উৎপাদনের সক্ষমতা নাই, হয়তো উৎপাদন করার মতো যথেষ্ট অর্থ নাই অথবা জ্বালানি নাই, যে কোনো একটা কারণে। কেন লোডশেডিং এইটা না বলে আমরা বলা হচ্ছে যে লোডশেডিং হবে। কেন হচ্ছে লোডশেডিং এটা যদি আমরা বলতে না পারি, আবার এই লোডশেডিংয়ের ফলে যদি উৎপাদন কমে যায় এবং উৎপাদন যদি কমে গেলে কারখানায় উৎপাদন কম হয় কিন্তু বিদ্যুতের বিল বেশি দিতে হয়, তাহলে মানুষ কেন দিবে? বেশি দামে মানুষ কেন বিদ্যুৎ পাবে না? শিব্বির, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচককেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ জানাই যারা কষ্ট করে দেখতেছেন আমাদের এই সব আলোচনা। লোডশেডিং নিয়ে আলাপ যদি করতে হয়, দেখেন মাঝখানেও আমরা এটা নিয়ে আলাপ করেছিলাম যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে, ইরান ইউএসের যুদ্ধ বা ইরানের ইউএসের হামলা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এখন বিদ্যুতের সাথে এটা সরাসরি আমাদের শিল্প এবং কৃষি সরাসরি জড়িত। বিদ্যুৎ এমন একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা না থাকলে আমার শিল্প ধসে পড়বে, আমার কৃষি ক্রাইসিসে পড়বে, এবং এটা নিয়ে কৃষি নিয়ে ক্রাইসিসে অলরেডি পড়তেছিল যে তেলের সংকট হলে কৃষিতে ক্রাইসিস তৈরি হবে। এবং অতীতেও এটা একটা নিয়ম হয়ে গেছে যে বিদ্যুতের সমস্যা নিয়ে যখনই আলাপ আলোচনা করতে যায়, এটা আমরা ফেসিবাদের সময়ও দেখেছি যে বিদ্যুতের আলাপ আসলে বলতো যে না, মাঝে মধ্যে লোডশেডিং না হলে তো বোঝা যাবে না বিদ্যুতের কি মূল্য, এ ধরনের করে একরকম ব্যঙ্গ করা। সেম কথাই যে মাঝে মাঝে লোডশেডিং না দিলে বিদ্যুতের মূল্য বোঝা যাবে না, গুরুত্ব বোঝা যাবে না, যে বিদ্যুৎ যে মাঝে মধ্যে যায়, এ ধরনের কথাবার্তা বলা হয়। এবং সেদিন সংসদে এটা নিয়ে একরকম মকারি করা হলো, একটা কথা বলা হলো যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা গেল। আর এটাকেই মকারি করলো যে আপনি বলছেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, তার মানে তো বিদ্যুৎ আছে দেখেই তো মানুষ মরে। কিন্তু প্রবলেমটা তো অন্যখানে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কারো মৃত্যু মানে হচ্ছে বিদ্যুতের ব্যবস্থাপনায় ত্রুটি আছে। আমি তার তো খোলা অবস্থায় ঘোরাফেরা করবে। রাইট, আমি সেটাই বলছি যে আপনি যে বিদ্যুৎ আছে এই কথাটা প্রুফ করার জন্য আপনি বলছেন এই যে বিদ্যুৎ আছে মানুষ মারা যাচ্ছে, এ ধরনের হচ্ছে। অতীত এরকম বলেছিল ট্রাফিক জ্যাম নিয়ে, যে ট্রাফিক জ্যাম দেখলে আমার ভালো লাগে যে তার মানে মানুষের ক্যাপাসিটি বাড়ছে গাড়ি কেনার মতো। আমি প্রবলেমটাকে অ্যাড্রেস না করে জনগণের সমস্যাটাকে নিয়ে মকারি করছি, তামাশা করছি একটা দায়িত্বশীল জায়গা থেকে, জাতীয় সংসদের মতো জায়গা থেকে। এটা তো মানে দায়িত্বশীল জায়গা থেকে আমরা এক্সপেক্ট করি না, এবং এটা সমস্যার সমাধানও না। যে কোনো সমস্যার সমাধান যদি করতে হয়, প্রথম দফা হচ্ছে সমস্যাটাকে রিয়েলাইজ করা। আমরা স্নিগ্ধার কাছে চাই। স্নিগ্ধা, আমরা যখন বিদ্যুৎ কিনি, এখন তো অধিকাংশ জায়গায় প্রিপেইড মিটার এবং আগেই টাকা দিয়ে দিতে হয়, তখন একটা ডিমান্ড চার্জ বলে একটা ব্যাপার আছে। অর্থাৎ আমি যত কিলোওয়াট লোড সরকারকে বলেছি আমাকে দিবে, এই লোডের ডিমান্ডের জন্য আমাকে একটা পয়সা দিতে হয়।
এখন এই ডিমান্ড চার্জটা যদি সরকার নেয় তাহলে আমার ডিমান্ড অনুযায়ী তার বিদ্যুৎ দেওয়া উচিত। সেই বিদ্যুৎ যদি সে দিতে না পারে তাহলে ডিমান্ড চার্জ ফেরত দিবে আমাকে, তাই তো হওয়া উচিত না? উচিত তো অনেক কিছু। হ্যাঁ, কিন্তু সরকার তো সেই ডিমান্ড চার্জ আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে মাসের শুরুতে এই কথা বলে যে এই মাসে আপনাকে 10 কিলোওয়াট বিদ্যুৎ দিতে আমি রাজি হয়েছি। তাহলে 10 কিলোওয়াট কিন্তু উনি দিবেন এবং নিরবচ্ছিন্ন দিবেন, এবং এইটার জন্য উনি আমার কাছ থেকে টাকা নিচ্ছেন প্রতি কিলোওয়াটের জন্য। তাহলে টাকা নেওয়ার পরে উনি যখন বিদ্যুৎ দিতে পারেন না তখন তো উনি প্রমিস ব্রেক করছেন। সরকারের যে বিদ্যুৎ বিভাগ এবং সরকারের যে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলি আছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান, এরা ডিমান্ডের চার্জ নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে যে তুই চাইলি কেন, চাইলে এটার জন্য টাকা দিবি, কিন্তু তুই যে দিলি না এটার জন্য আমরা কিছু দিব না। ব্যাপারটা এরকম হয়ে গেল না যে আপনার কাছে কেউ এসে বললো আমাকে একটু চকলেট কিনে দেন, তা আপনি বললেন 10 টাকা দিলে দিব, তারপরে 10 টাকা দিল কিন্তু আপনি আর চকলেট দিলেন না। না তুষার ভাই, আসলে সংকটটা যেটা হয়েছে যে আমাদের এই পদ্ধতিগুলা কপি পেস্ট পদ্ধতি। তো আপনি যখনই প্রিপেইডের কথাটা যে আমাকে বললেন, এটা তো আপনি কপি করেছেন। আপনি ওয়েস্টে দেখেছেন যে তারাও কিন্তু সুনির্দিষ্ট কার্ডের মেয়াদ যদি আপনার শেষ হয়ে যায় সাথে সাথে ওই দিন আপনার এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তার যে শর্ত সে তো নিরবিচ্ছিন্ন, তার তো এমনি মানে কোনোভাবেই বিদ্যুৎটা যাবে না। আমি তো বিদ্যুৎ উৎপাদনেরই আমার ঘাটতি আছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতায় তো ঘাটতি নাই, আমরা তো প্রয়োজনের তুলনায় অধিকতর সক্ষম। কারখানা বেশি, বিদ্যুৎ চাহিদা কম, সেই কারণে আমরা ক্যাপাসিটি চার্জ দিয়েছি এক সময়। আপনি এক সময় দিয়েছেন, কিন্তু এক সময় তো আপনি বিদ্যুতের আপনার পাওয়ার গ্রিড বন্ধ হয়েছে না, তেল গ্যাসের ইসের কারণে বন্ধ হয়েছে না, তাহলে সেটার একটা ইম্প্যাক্ট আছে না। এবং এটাও মনে করবেন, এটাও আমি বলতে চাই যে আমাদের সকল সময়ই কিন্তু এটা আমার কাছে একটা মিথিক একটা ব্যাপার মনে হয়েছে। কেন বলি, আপনার রুরালে আমরা যখন কাজ করতে যাই তখন কিন্তু আমরা সবসময়ই দেখি যে সেখানে কিন্তু সার্বক্ষণিকই একটা পাওয়ারের ঘাটতি থাকে। শহরের কথা বলছি না, আরবানে আরও মনে করি যে গরমটা যখন পড়ে তখন এসির একটা চাপ পড়ে, তখন কিন্তু আমাদের স্বাভাবিকভাবে সকল সময় গরমের সময় কিন্তু একটা বিদ্যুৎ ঘাটতি ভীষণ রকমভাবে দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে বললেন যে আমি আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ আমি আপনাকে এই সার্ভিসে দিতে পারছি না, এই জন্য তো আপনি অগ্রিম টাকা নিয়েছেন। এটা কি শুধু বিদ্যুতের ক্ষেত্রে? আপনি প্রতি বছর প্রত্যেক মাসে মাসে আপনার ফ্ল্যাটের জন্য আপনি সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেই না, কিন্তু সেই সিটি কর্পোরেশনের সার্ভিসও কি আমি পাই কিনা? হ্যাঁ, কিন্তু সেটার সার্ভিসও কি আমি পাই কিনা? সারা বছর সিটি কর্পোরেশনের যে সার্ভিস পাওয়ার কথা সেই সার্ভিসে কি আমি পাই কিনা? তো কি করিলে বলো পাইবো তোমাকে? কি করিলে পাইবো তোমাকে? কপি পেস্ট করা বন্ধ করিতে হইবে, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আস্ফালন মার্কা কথাবার্তা না বলিয়া সমস্যার সমাধান করিতে হইবে। এই সব কথাবার্তা আপনার আমাদের ইসের জন্য খুব সুন্দর লাগে, মানে আমি আপনার এটা কমপ্লিট করে দিব, আপনার এটা হয়ে যাবে, এগুলো শুনতে ভালো লাগে। বাস্তবতা হচ্ছে আমি এটা কমপ্লিট করতে পারি না। আর ওই যে কথায় কথায় আপনি যখন বলেছেন আপনি তো বিদ্যুৎ আমদানি করেছেন, আপনি তেল আমদানি করেছেন, আপনি গ্যাস আমদানি করেছেন, আপনি তো এই সময় তেল কোত্থেকে নিয়ে আসছেন? আপনি ইন্ডিয়া থেকে তেল নিয়ে আসেন নাই? তেল তো আর ইন্ডিয়া উৎপাদন করে না, আনছেন কিনা? কোনখান থেকে জোগাড় করে এটা আপনি এনেছেন কিনা? আপনি তো তার কাছ থেকে এনেছেন, যেখানে পাওয়া যাবে সেখান থেকে আনতে হবে। এক্স্যাক্টলি। তাইলে ওই যে বড় বড় কথা যখন আপনারা বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক পক্ষ, আপনি তো বড় বড় কথা বলার সময় খুব বলেছেন আমরা অমুকের কাছ থেকে তমুক নিব না, তমুকের কাছ থেকে তমুক নিব না, আবার সেই পক্ষের কাছে আপনি স্যারেন্ডারও হন। এই যে সকল কিছুকে নিয়ে একটা জনতুষ্টবাদী একটা আচরণ করা এবং মানুষকে ডিরেল করা, এবং আসলে জনগণের যাহা প্রয়োজন সেই দিকে মনোযোগ না দিয়ে বরঞ্চ আপনার মনোযোগ হচ্ছে কখন কাকে আপনি কিভাবে ম্যানিপুলেট করবেন। তার মানে আমরা জনতুষ্টির রাজনীতি থেকে সরতে পারলাম না। এই নতুন নতুন এমপিরা এসেছে যারা কোনোদিন চাকরি করে নাই, ব্যবসা করে নাই, তারাও জনতুষ্টি করছে। খুবই দুঃখজনক হলো সত্য যে তারাও জনতুষ্ট শুধু করছে না, তারা মনে হয় আরেকটু প্রয়োজন একটু অধিক করছে। শিবির, আবার আপনার কাছে আসি, এবার একটু বেতনে আসি। আপনি তো বেসরকারি চাকরিজীবী, আপনাদের প্রভিডেন্ট ফান্ডের উপরে কর বসানো হয়েছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডে কর বসে নাই। 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের গুঞ্জন থেকে সরে এসে সরকার এখন বলেছে 2 ধাপে এটা বাস্তবায়ন করবে, এবং শোনা যাচ্ছে যে এই নতুন পরিকল্পনায় আগামী জুলাই মাসে, অর্থাৎ এই পরের মাসেই, আর কয়েকদিন মাত্র আছে, এই সংক্রান্ত গেজেট জারি হবে। নিজেদের বেতন 3 ধাপে না করে 2 ধাপে করেছেন। আপনাদের কি বেতন বাড়বে এই জুলাই মাসে? আপনি তো প্রাইভেট চাকরি করেন। দেখেন, এটা বলার আগে আমি বিদ্যুতের একটা পয়েন্ট বলিনি। এই যে বিদ্যুতের বিভ্রাট হলে বা সংকট দেখা দিলে আমরা সবসময় যে
গ্রামে বিদ্যুতের সংকট তৈরি করি, শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করতেছি, গ্রামে বিদ্যুৎ দিচ্ছি। এটা কিন্তু আমাদের সংবিধানের যে স্পিরিট এটার সাথে সাংঘর্ষিক। সংবিধান অনুযায়ী আমরা বলছি আমরা হচ্ছে গ্রাম শহরের দূরত্ব গোছাবো নানানভাবে, তার মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে পল্লী বিদ্যুতায়ন করে। কিন্তু আমরা যখনই সংকট দেখা দিচ্ছে তখন গ্রামকে বাদ দিয়ে শহরকে সাপোর্ট দিচ্ছি, গ্রাম জ্বলে যাক মরে যাক কিছু আসে যায় না। তো এগুলো নিয়ে আমাদের ভাববার ব্যাপার আছে, আসলে আমাদের মানে স্পিরিটটা কি আর আমরা প্র্যাকটিস করছি কি। আপনার প্রশ্নে যদি আসি, দেখেন যদি পে স্কেলের কথা আলাপে আসছেন এবং ট্যাক্সের কথাও আলাপে আসছেন, সরকারি চাকরিজীবীদের যদি বেতন বাড়ানো হয় এইটার ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট বাজারে পড়বে। এবং এটা নিয়ে নানান সময় এই সমালোচনাটা হয় যে যদি হঠাৎ করে বড় ধরনের পরিবর্তন আসে তাহলে বাজারে একটা অস্বাভাবিক চাহিদা তৈরি হতে পারে, যেটার কারণে সাফার করবে অন্যরা যাদের বেতন বাড়ছে না বা কনস্ট্যান্ট আছে। তো এইটা 3 ধাপে করলে এটার প্রভাবটা বাজারে একটু স্লো পড়তো, যেটা এখন 2 ধাপে বা 1 ধাপে যদি নিয়ে আসে, 2 ধাপে যদি নিয়ে আসে তাহলে এটার প্রভাবটা ইমিডিয়েট পড়বে। তো আমি মনে করি এটা নিয়ে আরও চিন্তাভাবনা করবার দরকার ছিল, কারণ পাশাপাশি বেসরকারি চাকরিজীবী বা অন্য অন্য সেক্টর যারা আছে তাদের তো ইনকাম বাড়ছে না। আপনি একটা গ্রুপ অফ পিপল ইনকাম বাড়াবেন, তারা বাজারে ডিমান্ড করবে, জিনিসপত্রের দাম বাড়বে, ইনফ্লেশন হতে পারে, যেটার চাপটা অন্যরাও বিয়ার করতে হবে। আর এই যে সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে এ ধরনের বৈষম্য করা বা 2 নিয়ম করা, আপনার যদি প্রভিডেন্ট ফান্ডের উপরে ট্যাক্স ইম্পোজ করতে হয় তাহলে আপনি সবার উপরে করেন, কেন আপনি এক গ্রুপের উপরে করবেন? আমি এটার কোনো অর্থ খুঁজে পাই না। একটা হতে পারে যে আমি সরকারি চাকরিজীবীদেরকে খুশি করে রাখতে চাই। এখন ফেসিবাদী আমলে যারা গণতান্ত্রিকভাবে পাওয়ারে আসে নাই তাদের এক ধরনের তাড়না ছিল যে আমার অ্যাডমিনিস্ট্রেশনকে হাতে রাখতে হবে, খুশি করে রাখতে হবে। তাকে সে কারণে তারা নানান সুযোগ সুবিধা দিয়ে কিন্তু এই পুলিশ প্রশাসন বলেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন এদেরকে নানান সুযোগ সুবিধা দিয়েছে। তাহলে এই গভর্নমেন্ট যারা ইলেক্টেড হয়ে আসছে পপুলার ভোটে তাদের সেই তাড়না কেন, আমি এটা বুঝি না। তাদের কেন যে বেসরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডে ট্যাক্স ইম্পোজ করতে হবে কিন্তু সরকারি চাকরিজীবীদের উপর করবে না? করলে সবার উপরে করেন, না করলে কারো উপরেই করলেন না, সেটা হওয়া উচিত। কর নিয়ে বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে একটা অর্থ বিল পাশ করা হয়েছে। সেইখানে ব্যক্তি আয়ের যে করমুক্ত সীমা সেটাকে 4 লাখ টাকায় নিয়ে যাওয়া হয়েছে। তো আপনার কি মনে হয় যে এতে করে সাধারণ মানুষ সুবিধা পাবে? 4 লাখ টাকা আজকালকার হিসেবে, মানে ঢাকা শহর হিসেবে 4 লাখ টাকা আসলে খুব কোনো ইনকাম না বছরে। 4 লাখ টাকা ইনকাম মানে হচ্ছে আপনার 30-35 হাজার টাকার মতো ইনকাম। তো 30-35 হাজার টাকা যারা ইনকাম করে এইটা ঢাকা শহরের, আমি বলবো এরা নিম্নবিত্ত। ঢাকা শহরের একদম নিম্নবিত্ত যারা একদম ধরেন একদম শ্রমিক পর্যায়ে তাদেরও 30 হাজার টাকা ইনকাম করতে হয় সার্ভাইভ করার জন্য, যদিও সেটা ডকুমেন্টেড না বলে আপনি জানেন না। কিন্তু যারা ফর্মাল জব করে, অফিসে জব করছে, যাদের ইনকাম ডকুমেন্টেড, যাদেরকে আপনি ট্রেস করতে পারছেন এবং ট্যাক্স ইম্পোজ করতে পারতেছেন, তাদেরকে এইটা আমার মতে এটা 6 লাখ হওয়া উচিত। এবং জামাতের ইশতেহারে কিন্তু এটা ছিল সম্ভবত 5 লাখ বা 6 লাখের একটা প্রপোজাল তারা দিয়েছিল। 6 লাখ হওয়া উচিত। তাহলে 6 লাখ হলে মাসে 50 হাজার টাকা, 50 হাজার টাকা ইনকাম যারা করে তারা আসলে গরিব, মানে গরিব ইন আ সেন্স যে তারা সার্ভাইভ করতে ঢাকা শহরে হিমশিম খেতে হয়। তো আমি মনে করি না এটাতে এই 3,75,000 একবার বলেছিল, প্রথমে প্রস্তাব করেছিল, এখন 4 লাখ করেছে, খুব একটা ডিফারেন্স হয় না, 25,000 টাকা। কিন্তু যেটা চ্যালেঞ্জিং সেটা হচ্ছে যে আগে যে এই করমুক্ত আয়ের পরের যে স্ল্যাবটা, সেখানে আগে 5% কর চার্জ করতো, এখন সেটা 10% করেছে। এইটা হচ্ছে বেশি ভয়ঙ্কর হয়েছে। আমি মনে করি যে 4 লাখ টাকার পরে 3 লাখে যে 5% ট্যাক্স ছিল আগে, মানে 3.5 লাখের পরে, সেটা থাকা যুক্তিযুক্ত ছিল। কারণ 4 লাখের পরে 3 লাখ যদি আপনি হিসাব করেন, মানে 7 লাখ টাকা ইনকাম, মানে অ্যাভারেজ 50 থেকে 60 হাজার টাকা যাদের ইনকাম, এই অংশটায় আপনি এখন 10% কর চার্জ করতেছেন। করের যে স্ল্যাব সেটাকে আগে চাইতে একটা ধাপ কমিয়ে দেওয়া হয়েছে এবং সরাসরি 10%-এ নিয়ে যাওয়া হয়েছে, যে কারণে আসলে করমুক্ত সীমা যেটা বাড়ানো হয়েছে তাতে করে যেটা ঘটবে 50 হাজার টাকা আগের হিসাবে যেটা 5% ছিল সেটা দিতে গেলে কর আসলে বেঁচে গিয়েছে আগের হিসাবে
2,500 টাকা, Right. কিন্তু এর পরের 1 লক্ষ টাকাতেই কর আসবে 5,000 টাকা, রাইট না 10,000 টাকা, মানে এটা যেহেতু 10%, টেকনিক্যালি আসলে তার একটা মানে বার্ডেন তার বাড়ানো মানে হলো। পরের 1 লক্ষ টাকা আয় করলেই দিতে হবে 10,000 টাকা। সেখানে আগে 5 লক্ষ টাকা আয় করলে কর দিতে হতো আপনার 1.5 লাখের মধ্যে 5%। 5%, তো সেটা 7,500 টাকা। 7,500 তার মানে তো কর বেড়েছে, কম বেড়েছে। নয়। নিম্ন আয়ের মানুষের তো তাহলে এই কর মুক্ত সুবিধা কোনো কাজে লাগে না। মানে যাদের ইনকাম 5 লাখ 6 লাখ এরা আগের চেয়ে বেশি কর আপনি দিবে। 4 লাখ ক্রস করলেই আপনি আগের চাইতে আরো বেশি কর দিচ্ছেন, আগের চেয়ে বেশি কর দিচ্ছেন। তো তাহলে করমুক্ত আয় সীমা বাড়িয়ে তো কারো লাভ হয় নাই। আমাদের যেটা হয় কি, যারা হচ্ছে এই আপনার এই কর দিচ্ছে তাদের উপর আমরা বার্ডেন বাড়াতে চাই। হ্যাঁ, যারা কর দেয় তাদের উপরে বার্ডেন বাড়ে, বাড়ছে, এবং কিন্তু কি আমরা করিলে বলো করের- পাইবো তোমারে, এই করের- প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না। আমরা ভেবেছি যে আমাদের জীবন, আমাদের অর্থনীতি এবং অর্থনৈতিক প্রক্রিয়া আমাদের জীবনযাত্রাকে সহজতর করবে, কিন্তু সেটা না করে আগের চাইতে আয় কম করছে কিন্তু কর বেশি দিতে হবে, এরকম একটি অবস্থা আমরা চলে গিয়েছি। কেননা মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে আসলে গত 3-4 বছর ধরেই সরকারগুলি সফল হচ্ছে না। চলুন তাহলে আমরা মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ করতে না পারলেও বিজ্ঞাপনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সে কারণে অল্প কিছুক্ষণ বিরতি নিয়ে আমরা আবার ফেরত আসবো অনুষ্ঠানে। বিরতি শেষ হয়েছে, ফিরে এসেছি চলমানেও। আমরা কথা বলছিলাম কর কাঠামো, সরকার এই অর্থ বিলে কি করলেন কি করলেন না এইসব নিয়ে। তো বোঝাই যাচ্ছে যে সরকারের যে অর্থনৈতিক পরিকল্পনা তার সঙ্গে জনগণের চাওয়া পাওয়ার কিছুটা অমিল রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আসলে মানুষ যেরকম চেয়েছিল সেরকম হয় নাই। তো সেটা হতেই পারে, সবসময় যে মানুষের কথা শুনতে হবে এমন তো কোনো কথা নাই। স্নিগ্ধা, আপনার কাছে আসি। আনু মোহাম্মদ স্যার একটি মন্তব্য করেছেন। উনি বলেছেন যে নির্বাচনী ইশতেহারের যে অঙ্গীকার প্রতিশ্রুতি সেটা রাজনৈতিক ধোঁকাবাজি। এখন আপনার কি মনে হয় যে নির্বাচনী ইশতেহার যেভাবে লেখা হয়েছিল, যে দলগুলি এখন সংসদে আছেন তাদের ইশতেহার আসলে সত্যি সত্যি ধোঁকাবাজি, বা কোথাও কি এরকম রয়েছে যেটা আসলে ধোঁকায় পরিণত হয়েছে? এটা তো এখন তাহলে ইশতেহার ধরে ধরে বসতে হবে। হ্যাঁ, এখন স্যার কোন অর্থে ধোঁকাবাজি বলেছে সেটা একটা প্রশ্ন। আমার কাছে যেটা মনে হয় যে আমি ধোঁকাবাজি না বলে বলবো যে এটা একটা জনতুষ্টবাদিতার একটা ইশতেহার ছিল। এটা আমি তখনও বলেছি, এটা আমি এখনো বলছি। এবং কিছু বিষয়টা এরকম ছিল, একটা হচ্ছে যে আপনার কান কি শুনতে চায় আপনি সেটা শোনাচ্ছেন। এই যে কিছুক্ষণ আগে আপনি যে বাজেটের কথা বললেন না, এই বাজেটে যে এই যে অর্থটা বাড়ে, এই অর্থটা বাড়ানো হয় হচ্ছে এগেইন একটা জনতুষ্টবাদী জায়গা থেকে। যেমন মনে করেন আপনার, আমি জানতে চাচ্ছি যে আমার বেতন বাড়বে। মানুষ আমরা অনেক বোকা। হ্যাঁ, বোকাটা হচ্ছে এরকম, আমি দেখতে পাচ্ছি যে আগে আমি বেতন পেতাম 1 লাখ টাকা, কথার কথা, এখন আমি বেতন পাবো ধরেন 1.5 লক্ষ টাকা। তো আমি দেখতে পাচ্ছি আমার 50,000 টাকা বেড়েছে, কিন্তু আমি এটা চিন্তা করতে পারবো না যে আগে 1 লাখ টাকার মধ্যেও আমি আমার জীবনযাপন করে 10,000 টাকা সেভ করতে পারছি। যখন আমার 1.5 লক্ষ টাকা হয়ে যাচ্ছে তখন আমি 10,000 টাকা সেভ তো দূরের কথা, আমার আরও হয়তোবা লোন করা লাগছে। তো আমরা কখনোই এই বোধের মধ্যে পড়ি না, যে কারণে দেখবেন আমাদের এখানে সেল বেশি চলে। আমাদের এখানে যখন সেল দেওয়া হয় প্রায়শই এরকম বলা হয়ে থাকে যে আপনার মূল দামটা মূল্য হ্রাস রেখে এমনভাবে রাখা হয় যে আপনি ভাবছেন আপনি জিতেছেন, আসলে আপনি জেতেন নাই। এইটা কেন হয়েছে? যেমন মনে করেন আপনি যখন বেতনটা বাড়াচ্ছেন, বাইরের দেশে কি করে বেনিফিটস বাড়ায়। ধরেন আমি 1 টাকাও বৃদ্ধি চাই না, কিন্তু আমি একটা, এখন যেমন যে এই গভর্নমেন্ট বিভিন্ন কার্ড দিচ্ছে না, দিচ্ছে তো, ধরেন আজকে সরকারি গভর্নমেন্টদেরকে আমাকে এই ফ্যাসিলিটি দেওয়া হতো যে আমার বেতন যা আছে তাই থাকবে, বিনিময়ে এই বাজেটে আপনি আমার বাৎসরিক একটি মেডিকেল ট্রিটমেন্ট ফ্রি করে দিবেন। আর আমরা কি করে বুঝবো যে আপনার মেডিকেল ট্রিটমেন্ট কতটুকু হবে? যেমন অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা খুবই অসুস্থ ফারুকী 7.5 লাখ টাকা নিয়েছেন, 82 লক্ষ টাকা, আরো অসুস্থ সালেউদ্দিন সাহেব 70 লাখ টাকার বেশি নিয়েছেন, আরো অসুস্থ একজন ছিলেন উনি আরো বেশি টাকা নিয়েছেন, ধর্ম উপদেষ্টা। তো কি করে বুঝবো কার লাগবে 70 লাখ, কার লাগবে 7.5 লাখ? আপনি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বসলে সেটা তো তারা দুর্নীতি করেছে। তো আপনি যখন বললেন যে একটা মেডিকেল বেনিফিট দিতে, তখন তো এরকম হবে না যে না, আপনি যদি সেখানে বলতেন যে আপনি 50,000 টাকার ঊর্ধ্বে করতে পারবেন না, আপনি তো সেই আমার 50,000 টাকা বেতনটাই বাড়িয়েছেন, তাই না? মানে সরকারি চাকরিজীবীদের আপনি তো বেতনটাই বাড়িয়েছেন, কিন্তু আপনি যদি আমাকে এতটুকু বলতেন যে আমার মেডিকেল বেনিফিটসের ক্ষেত্রে আমি এই বেনিফিটটুকু
দিব আপনাকে। কিন্তু এখানে আরেকটা তর্ক আছে, বলেন। সেটা হচ্ছে 50,000 টাকা যদি আপনাকে দিত, আপনার অসুখ না হলে আপনি সেটা অন্য কাজে ব্যবহার করতে পারতেন। এখন তো আপনাকে বসে থাকতে হবে 50,000 টাকার বেনিফিট অসুস্থ হওয়ার জন্য। আপনি যদি অসুস্থ না হন, আপনি তো বেনিফিট পাবেন না। না, পাবো না, নিব না, সমস্যা কি? তো জোর করে মানুষ অসুস্থ না হবে? না, অসুস্থ হতেই হবে, আপনাকে দিতে হবে। আপনি বাইরের কিন্তু দেশ, টাকাটা দিল না, টাকাটা না দেওয়ার ফলে আপনি একটা করে ডিম কম খেলেন প্রত্যেক দিন। না 50,000 টাকা দিল ওতে না, করে- ডিম কম খেয়ে আপনি অসুস্থ হলেন। ওতে করে আমার আয়করটা বাড়তো না। মানে আমি এখন আপনাকে ডাবল চাপটা দেখাচ্ছি, অ্যাটলিস্ট তখন আমার আয়করটা কোনোভাবেই বাড়তো না। আপনি এত বড় বাজেটটা করেছেন কেন? এত যে বাজেট হয়েছে, জনগণ কিছু বলছে না কেন? খুব কমন সেন্স। আপনার তো সরকারি খাতে বেতন দিতে দিতে আপনার বাজেটটার অনেকটা টাকা সেখানে চলে যাচ্ছে, এবং আপনি একই সাথে আয়করও এই জন্য বাড়িয়েছেন। এখানে টার্গেট গ্রুপ কিন্তু তুষার ভাই সে না যে আয়কর দেয় না, টার্গেট গ্রুপ কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি। কারণ আপনি যখনই তার বেতনটাও বাড়াচ্ছেন, আপনি কিন্তু তার আয়ের সীমা, ওখানে কিন্তু কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, আপনি জানেন। কারণ আয়করটা কর্তন করেই আসে। বেনিফিট আছে তাদের, করমুক্ত আয়ের কিছু জায়গা আছে, যেমন বাড়ি ভাড়া, তারপরে অন্যান্য জায়গাতে তো কর বসে না। না, সেটাতেও তাদের আছে, কিন্তু যারা প্রাইভেট লেভেলে কাজ করেন অনেকেরই স্যালারি কনসলিডেটেড, তাদের বাড়ি ভাড়া আলাদা করে দেয় না। কিন্তু কনসলিডেটেড একটা থোক টাকা দেয়, 30,000 টাকা সেইটা তাদের আগেও ছিল, মানে এখনো আছে। কিন্তু সরকার চিন্তা করছে তার সর্বোচ্চ ব্যয়ের খাতটা কোনটা। প্রাইভেট সেক্টর নিয়ে সরকার চিন্তিত না, এটা একদম সহজ কথা। সে চিন্তা করতেছে তার ব্যয়ের খাত হচ্ছে সরকারি খাত, এবং সেই সরকারি খাত থেকেই তার টাকাটা আনতে হবে। একটা ছোট কথা খালি বলে শেষ করি, আপনারা যারা ডাক্তার আছেন, যে পরিমাণ অর্থ আপনারা ইনকাম করেন, সবাই করে না। মানে এখানে যেমন আমি পয়সা নিয়ে রোগী দেখি, আপনি তো চেম্বার করেন না ওই অর্থে, রোগী দেখি পয়সা নিই না। কিন্তু মানে চেম্বার করা, মানে আমাদের নর্মালি বলি 50টা রোগী 1,000 টাকা যদি ভিজিট হয়, এক সন্ধ্যায় আমার নিজের সিরিয়াল 49, আর পরের জনের সাথে আমি কথা বলছি, 50 জন রোগী দেখে এরকম এক ডাক্তার খুবই সন্ধ্যায়, কম। এক সন্ধ্যায় দেখা সম্ভব না তো। এক সন্ধ্যায় দেখে তুষার ভাই, এটা জরিপ চালাতে হবে, এবং সেখানে সকল ট্রানজাকশন হয় ক্যাশে। উকিলদের অবস্থাও কিন্তু এখানে, এই যে হাই পেইড যাদের ইনকাম আছে, আমি মানে এখানে কোনো ডাক্তারি প্রফেশন বলছি না, আমি বলছি হাই পেইড যে আর ক্যাশ ইনকাম ধরেন যাদের কাছে ফাইল থাকে, যাদের ট্রানজাকশন হয় সম্পূর্ণ অন্য পদ্ধতিতে, তাদের কি হবে? যাদের, ওটা তো দুর্নীতি। তো যে অন্তর্বর্তী সরকারের সময় 13,500 কোটি না কত হাজার কোটি টাকার সেটা আপনি- দুর্নীতির খবর সেটা দিয়েছে। সেটা আপনি চুরি করেছেন, ডাক্তারি পেশাকে তো আমি চুরির সাথেই করতে না, পারেন না, কিন্তু তারা তো তাদের ওই চাকরির অবস্থানটাকে কাজে লাগিয়ে বা ক্ষমতার অবস্থানকে কাজে লাগিয়ে এই দুর্নীতিটা করে। তারা ন্যায্যতার ভিত্তিতে দুর্নীতি করেছে, যেহেতু তখন অস্থিতিশীল পরিস্থিতি ছিল। তারা সবসময় দেখবেন ন্যায্যতা, মানবিক মর্যাদা, অন্তর্ভুক্তিমূলক দুর্নীতির অংশ তো হয়েছে। আমরা শিবিরের কাছে আসি। শিবির আরেকটা মজার জিনিস আমরা এবার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোনো কোম্পানি যদি তার নিট প্রফিটের 30% নিচে মুনাফা দেয়, তাহলে তাদের অতিরিক্ত কর দিতে হবে। এখন একটা ঝামেলা আছে, কোনো কোম্পানি এমন মুনাফা করলো যে সে যদি 30% দেয়, তাহলে তার ভবিষ্যতের যে ডেভেলপমেন্ট বা তার যে রিটেইনড আর্নিং রেখে কোম্পানিকে বড় করা, সেটা কঠিন হবে। তো সেরকম অবস্থায় সে যদি 30% নিচে যায়, তাহলে অতিরিক্ত কর দিতে হবে। তো দিলে তো তার আর্থিক সক্ষমতা আরো কমবে। তো দুর্বল কোম্পানি তো 30% উপরে, বা ধরেন নিট প্রফিট হয়েছে যার, সে 30%, সে আয়ের 30% দিতে গেলে সে তো পারবে না দিতে। তাহলে কি এইটা আদৌ কোনো কাজে লাগবে? এবং এইখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, যারা সবচেয়ে বেশি নিট প্রফিট করে এরকম কিছু সেক্টর হচ্ছে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান। এরা কিন্তু 1,000 কোটি টাকার উপরে, কেউ কেউ এই বছরও 500-700 কোটি টাকা পর্যন্ত প্রফিটের কথা বলেছে। এদের বেলা এই বিধান কার্যকর হবে না। যারা টাকারই ব্যবসা করে, টাকা দিয়ে টাকা তৈরি করে, এবং তাদের কাছে 1,000 কোটি টাকার কাছাকাছি প্রফিট হয়, তারাই 30% বিধানের মধ্যে পড়বে না। কিন্তু ধরেন যদি একটা লিস্টেড কোম্পানি থাকে, যে কোম্পানিটা এমন একটা টেকনোলজি বা এমন একটা কোনো কাজ করে যেটা সে স্কেল আপ করার চেষ্টা করছে, বড় করার চেষ্টা করছে আরো, সেখানে তাকে 30% দিতেই হবে প্রফিটের। এটা বাধ্য করার কি কোনো যৌক্তিকতা আছে? না, এটার ইনসেনটিভটা কি আমি মানে শিওর হচ্ছি না। ইনসেনটিভটা একটাই, সেটা হচ্ছে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে তারা একটু বেশি মুনাফা পাবে, কোম্পানিগুলিকে বেশি মুনাফা দিতে হবে। 30% নিচে দিতে পারবেন। 100 টাকা প্রফিট করলে নিট প্রফিট 30 টাকা দিতে হবে। কিন্তু প্রবলেমটা অন্যখানে, এটা দিতে গিয়ে যদি কোম্পানি দিতে না পারে, এই অবস্থায় যদি সে থাকে, তাহলে কম দিল 25%, কিন্তু তখন তো কর বেশি দিতে হবে।
তো ঘটনা তো একই হলো। মানে ঘটনা হচ্ছে যে মুনাফাও কম হলো, আবার কোম্পানির উপরে চাপ তৈরি হলো কর দেওয়ার। চাপ তৈরি হলো। তাহলে তাকে কি ফোর্স করা হচ্ছে যে তোমাকে বাধ্যতামূলক বেশি? হ্যাঁ, কিন্তু যারা সবচেয়ে বেশি পয়সা আয় করে তাদের উপরে এই ফোর্সটা করলো না। রাইট। ব্যাংকিং সেক্টর তো সবচেয়ে বেশি আয় করে, কিন্তু ব্যাংকিং সেক্টরের ওভারঅল ব্যাংকিং সেক্টরের কন্ডিশন এখন ভালো না। আমাদের সেটা তো অটোমেটিক্যালি ওই আইনে পড়বে যে আমি 30% দিতে পারছি না, তাহলে আমি দিব না। আর আমাদের যে 8-10টা এই গ্রেড লেভেলের যে ব্যাংকগুলো আছে, এগুলো প্রায় 3000 প্লাস 3000 কোটির বেশি আয় করে, কিন্তু এগুলো আয় করার পরেও টোটাল ব্যাংকিং সেক্টর কিন্তু একটা লস প্রজেক্ট। যে কোম্পানি লস করে সে তো প্রফিট দিবে না, যে লাভ করেছে তাকে দিতে হবে। তো তাহলে ব্যাংক বিমা বাদ রেখে না, এটার মানে এই ব্যাংক বিমাকে বাদ রাখার ইনসেন্টিভটা কি, আমি এটাই বোঝার চেষ্টা করতেছি যে ব্যাংক বিমাকে বাদ রেখে কেন আমি এটা করছি, কেন ব্যাংক বিমাকেও ইনক্লুড করছি না। কিন্তু ব্যাংক বিমাকে ইনক্লুড করলে তো গভর্নমেন্টের জন্য প্রফিটেবল হতো। এটা কি ব্যাপারটা এরকম যে ব্যাংক বিমাতে গভর্নমেন্টের লোকেরাই মালিক বেশি, এরকম ব্যাপার স্যাপার আছে? না, আমি তো জানি না, আমি আপনার কাছে না, আমি জানি না ব্যাংকের মালিক কারা কারা, কোন ব্যাংকে কারা কারা আছে। এটা যদি এরকম কোনো, আমাদের যেটা হয় পলিসিগুলো এমনভাবে তৈরি করা হয়, এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আমরা বলি, যে পলিসিগুলো এমনভাবে তৈরি করা হয় যেন আমার পলিসিটা এমনভাবে হয় যে আমি যেন ক্ষতিগ্রস্ত না হই। এই জন্য আমরা বাংলাদেশ ব্যাংকেও যখন একজন ব্যবসায়ীকে গভর্নর করা হলো, এটা নিয়েও কিন্তু আলোচনাটা এই জন্যই আসছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একই সাথে সে যদি ব্যবসায়ী হয় এবং ঋণ খেলাপি হয়, তাহলে সে এমন পলিসি করবে যেটা তার স্বার্থের পক্ষে যায়। এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তো এখানে ব্যাংক বিমাগুলোকে বাদ দেওয়ার পেছনে এরকম কোনো ইনসেন্টিভ আছে কিনা যে ব্যাংকের মালিক যারা আছে তারা গভর্নমেন্টের সাথে কানেক্টেড, তারা তাদের লবিটা করতে পারছে এবং তাদেরটা মৌকুব বা তাদেরকে এই আওতার বাইরে রাখতে পারছে। আমি শিওর না এটা কেন করছে, বাট এটা মানে সিমস আর কি একটু কিছু না কিছু গোজামিল আছে, যে আমি একই সাথে আমি ট্যাক্স আদায় করতে চাচ্ছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা গ্রুপকে আমি বাদ রাখছি। কারণ ব্যাংককে ইনক্লুড করলে, ব্যাংক বা বিমা প্রতিষ্ঠানগুলোকে ইনক্লুড করলে তো গভর্নমেন্টের রেভিনিউ আসার একটা বড় সোর্স এখানে, যেটা মোটামুটি সার্টেন যে এই ব্যাংকগুলো। তো যাই হোক, আমরা আশা করি যে সরকারের যে অর্থনৈতিক পরিকল্পনা সেটা সফল হবে। আমরা তো আলোচনা করবোই এই কারণে যে আমরা আসলে বিষয়গুলিকে বুঝতে চাই। আমরা সমালোচনার জন্য আসলে আলোচনা করি না, আমরা আলোচনা করি বিষয়গুলিকে বুঝতে চাওয়ার জন্য, যাতে কেউ আমাদের প্রশ্নের উত্তর দেন, বিষয়গুলিকে খোলাসা করে দেন এবং চিন্তাও করেন আমাদেরকে নিয়ে। এবং চিন্তা করার জন্য আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিজ্ঞাপন দেখতে থাকেন, চিন্তা করেন, ফিরে এসে আমরা অন্য অনেক বিষয় নিয়ে প্রশ্ন করব। এই কারণে যে কি করিলে বলো পাইব তোমাকে, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাচ্ছি না। ফিরে এলাম চলমানে। আমরা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, কেননা আমরা যা কিছু আশা করি তা তো পাই না। সবসময় ওই গানটাই গাইতে হয়, কি করিলে বলো পাইব তোমাকে। তো কি করিলে বলো পাইব তোমাকের মধ্যে আজকে একটা সুন্দর কথা বলেছেন বিরোধী দলের নেতা। তিনি বলেছেন জাতীয় সংসদকে সরকারি ও বিরোধী দলে দুই টায়ারের উপর চলা একটি যানবাহন। বলেছেন যে বিরোধী দলকে দুর্বল না করে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। সে দুই টায়ারে তো চলে সাইকেল। তো আমাদের তো সাইকেল চড়ার অভিজ্ঞতা খুব ভালো হয় না। জীবনে সাইকেলে চড়েছে কিন্তু পড়ে যায় নাই, এমন কোনো লোক নাই। আমি এই প্রশ্নটা আসছি, আমি ওই সময়ে যে প্রশ্নটা ছিল যে এই কোম্পানিগুলোর উপর যে 30% লভ্যাংশের উপরে যে ট্যাক্স ইম্পোজ করার জিনিসটা, এটা একটা ডাবল ট্যাক্সেশনের মতো কোম্পানিগুলোর জন্য অলরেডি। কারণ তার নিট প্রফিটের উপরে, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে তার নিট প্রফিটের উপরে এরপরে এই ট্যাক্সেশনটা করতেছে যে যদি নিট প্রফিটের সে রিটেইন আর্নিংস যেটা সে হয়তো পুনঃবিনিয়োগ বা এটার জন্য রেখে দিচ্ছে, সেইটার উপরে আবার ট্যাক্সেশন। আমি আসলে এই উত্তরটা আপনার কাছে আশা করছিলাম, আমি তার উত্তর আপনাকে বলে দিতে পারবো না। এখন এই জায়গাটা আপনি যদি আবার এই রিটেন আর্নিংসের উপর ট্যাক্সেশন করেন, যেটা সে হয়তো পুনরায় বিনিয়োগ বা তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য নেট প্রফিটের, এখন নেট প্রফিটের একটা অংশ সে ডিভিডেন্ড হিসাবে তার শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিচ্ছে, আরেকটা অংশ হচ্ছে সে রেখে দিচ্ছে ভবিষ্যতে তো যন্ত্রপাতি কিনবে বা এই বছর ব্যবসা বড় করবে। আপনি যদি ওইটার উপরে ট্যাক্স ইম্পোজ করেন, তার মানে হচ্ছে তো আপনি বিনিয়োগ করতে হবে, মানে জনগণকে 30% দিয়ে দিতে হবে, না দিলে আপনাকে কর দিতে হবে। আপনি এটা যদি করেন তার মানে হচ্ছে আপনি তার বিনিয়োগের উপরে বিনিয়োগকে ডিসকারেজ করছেন। তো এইটা তো আপনি যেটা আবার বলছেন যে আমি কর্মসংস্থান বাড়াবো, সেটার সাথে
কন্ট্রাডিক্টরি। এখন মনে করেন একটা ইউনিভার্সিটি চাইলো সে একটা নতুন ক্যাম্পাস করবে, তাহলে এই বছর সে ডিভিডেন্ড বেশি দিবে না, হয়তো বোনাস শেয়ার দিয়ে দিবে, কিন্তু সে ইউনিভার্সিটি অবশ্য ট্রাস্টে চলে তো তারা ওইভাবে লাভ ক্ষতি বলে না, না কিন্তু পাবলিক লিস্টেড কোম্পানি ধরেন যারা আছে, যে কোনো লিস্টেড কোম্পানিগুলো, তো এইটা হলে সে নতুন একটা প্ল্যান করবে বা ইয়ে করবে, সেখানে সেটা যদি হয় আপনার উচিত ফেসিলিটেট করা যাতে করে আরো নতুন কর্মসংস্থান তৈরি হয়। তো আপনি একদিকে বলছেন যে আমি 1 কোটি এত শত ইয়ে করব, কর্মসংস্থান তৈরি করব, অ্যাট দ্য সেম টাইম আবার এটার উপরে ট্যাক্স দিচ্ছেন যেটাতে তাদেরকে আপনি ডিসকারেজ করছেন। এটা একটা চ্যালেঞ্জ, মানে কন্ট্রাডিক্টরি ব্যাপার, অ্যাট দ্য সেম টাইম এটা চ্যালেঞ্জিং, আমি মনে করি এটা ক্ষতিকর হবে। আবার আপনি কিছু কোম্পানিকে বাদ দিচ্ছেন সেখানে, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সেটা আবার একটুখানি সন্দেহজনক যে আপনি কেন তাহলে একটাকে এই ট্যাক্সেশন আরোপ করতেছেন আর একটার উপর করছেন না। তো যে প্রশ্নটা করছেন আপনি যে বিরোধী দল সরকার দল সাইকেলের 2 টায়ার কিনা, এটা তো ধরেন আপনি যদি একটা ডেমোক্রেটিক কালচার বলেন বা ডেমোক্রেটিক কান্ট্রি বলেন, ডেমোক্রেটিক কান্ট্রিতে আমার সরকার দল এবং বিরোধী দল লাগবে। সরকার দল যা করতেছে বিরোধী দল ক্রিটিক করবে, সেই ক্রিটিকের উপর বেসিস করে রাষ্ট্রটা একটা ব্যালেন্সের মধ্যে চলবে। আমরা যেটাকে বলি চেক অ্যান্ড ব্যালেন্স, এই চেক অ্যান্ড ব্যালেন্সটা আসলে এটাই যে সরকার দল এক চাকা নিয়ে চলতেছে, একরকম করে যদি চলে, সেখানে যদি আরেক চাকার ব্যালেন্সটা না হয় তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে। তো যেসব দেশে ইভেন স্বাধীনের পরেও তো আমরা এইসব আলাপ তো শুনি যে স্বাধীনের পর বলা হয়েছিল যে আমাদের একটা স্ট্রং বিরোধী দল দরকার, এবং সেটা যে তখনকার লিডারশিপরা গুরুত্বপূর্ণ মনে করে নাই, সেটার কারণে কিন্তু দেশ কলাপস করেছে বা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি মনে করি এইটা উদাহরণটা রিলেটেড এটার সাথে, যে একটা ব্যালেন্সিং ডেমোক্রেসি বা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য সরকার দল বিরোধী দল 2টা টায়ারের মতো, যেটা ব্যালেন্স রাখবে সামনের দিকে যাওয়ার জন্য। 2 টায়ারের যানবাহন না বলে তো এটা 4 টায়ারের বললে ভালো হতো, কারণ 2 টায়ারের যানবাহন কিন্তু আসলে আপনি নিজে তো সাইকেল চালিয়েছেন, রাইট? তো আপনি কোনোদিন পড়েন নাই সাইকেল না, থেকে? 2 টায়ারেই হচ্ছে, এইটা হচ্ছে মানে বেস্ট এক্সাম্পল এই জন্য, কারণ 4 টায়ারে আপনি পড়বেন না কোনোদিন, 4 টায়ারে আপনি নিরাপদ। 2 টায়ার হলেই আপনাকে হচ্ছে সব সময় নজর রাখতে হবে যে আমি কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স রাখছি। একটু যদি আপনি হেলে দুলে যান, পড়ে যাওয়ার চান্স থাকতেছে, বা আপনি যদি একটু ভুল করেন, একটু চোখ বন্ধ করেন, পড়ে যাবেন। কিন্তু 4 টায়ারে একটু চোখ বন্ধ করলে, আমি তো নিজে ড্রাইভ করেছি, মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে গেল, পড়তাম না, 10 সেকেন্ড 20 সেকেন্ড পরে, কিন্তু 2 চাকায় পড়বেন। তো এটা একটা ব্যালেন্সের জন্য। পৃথিবীতে এত যানবাহনের উন্নতি হয়েছে কিন্তু সংসদ 2 চাকাতেই থেকে গেল। আপনার কি মনে হয় এটা উনি কেন বলেছেন? আমি এখানে, এটা তো রূপক অর্থে, আমি আসলে এখানে যেটা বুঝি, দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যেরকম একটা সংসদ ছিল, এবং সেই সংসদটা যেরকম সবসময় মনে করতো আমিও পড়বো না আপনিও পড়বেন না, এটা খুব সুন্দর একটা 2 চাকার উদাহরণ, ঠিক আছে? যেটা শিববীরও বললেন যে আমিও পড়বো না আপনিও পড়বেন না, অথবা আমি আপনাকে ফেলে দিতে পারি, ঠিক আছে? আমি এটাকে খুব সমস্যাজনক মনে করি। আপনার সাথে নেগোসিয়েশন করে যখন আমার থাকতে হয় অথবা ফেলতে হয়, উভয়টাই অনেক প্রবলেমেটিক। গণতন্ত্র কি রেলগাড়ির মতো হওয়া উচিত না? ধরেন একটা বগি যদি চলেও যায়, আরো 13টা বগি আছে, সেটা সামনের দিকে নিয়ে যাবে। অবশ্যই সেটার নাম গণতন্ত্র। এই জন্যই তো বললাম 2 চাকার সমস্যাটা অনেক সমস্যা। এখানে 1 চাকা ভেঙে গেলে তার আর 1 চাকা চলছে না। এখানে তো বারবার যে আপনি ফেলে দেওয়ার একটা হুমকি বা তোরণ, অথবা আপনার সাথে আমি মিলেমিশে একাকার হয়ে যাব, এই ব্যাপারটা অনেকটা ওরকম, এবং সেজন্য এটা প্রবলেমেটিক। 4 চাকা হলে সেই গাড়িতে মানুষ চড়তে পারে বেশি, 2 চাকা হলে কেবল চড়েই হচ্ছে 2 জন, এবং সেক্ষেত্রে আপনার দূরত্ব 2 চাকার বাইসাইকেলের দূরত্ব দিয়ে সিন্ধু নদীও জয় করা যায় না, পদ্মা সেতুও পার হয় না। 2 চাকার আর একটা ছোট ব্যাপার আছে, 2 চাকার গাড়ি একজন চালায়, 2 জন সাধারণত চালায় না। একজন উঠে বসে থাকে, আরেকজন চালাতে হয়, একজনের ভার আরেকজনকে বহন করতে হয়। উনি 2 চাকায় কেন বেছে নিলেন? এটা তো উনি বলতে পারবেন, হয়তো বা ওনারা একজনের ভার বহন করছেন সে কারণে। এটা হতে পারে না? হতে তো পারেই। তো আরেকটা প্রশ্ন আপনাকে করি, আমরা হঠাৎ দেখলাম যে ড্যানিলোভিচ সাহেব এবং আরো একজন সম্ভবত ক্রুগেলম্যান বা এই টাইপের কিছু ওনার নাম, ওনারা 2 জন মিলে বেশ উৎকণ্ঠিত হয়ে উঠেছেন শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে। শেখ হাসিনা দিলেন সাক্ষাৎকার, আমাদের উৎকণ্ঠা নাই এটা নিয়ে। হঠাৎ তাদের এত উৎকণ্ঠা কেন, এবং তারা কেন এত নিশ্চিত হয়ে বলছেন যে উনি কখনো ফিরতে পারবেন না, আসবেন না, আসলে এটা হবে সেইটা হবে? ওনারা কি মনে করেন না মানে ইরানের শাহ দেশে ফিরতে পারেন নাই কোনোদিন, এটা নিয়ে কি আমরা চিন্তিত হয়েছি? আমাদের উনি তো পারেন নাই ফিরতে, হ্যাঁ, তো এটা নিয়ে তো আমরা কোনোদিন চিন্তা করি না। আরেক দেশের লোক ফিরতে পারলো কি পারলো না, আমাদের কি? ওনারা হঠাৎ উনি ফিরতে পারবে কি পারবে না, এটা নিয়ে ওনাদের এত দুশ্চিন্তার কারণ কি হতে পারে? আচ্ছা, এই আলাপটা না অনেকটা মজার, এই জন্য যে ওই আপনি নিশ্চয়ই জানেন, এটা আমি প্রায়শই কোট করি কারণ আমার খুব পছন্দ। ওই ফ্রেডরিক নিৎসের থাকে না যে দৈত্যের সাথে যুদ্ধ করতে করতে আপনি কখন দৈত্য হয়ে গেছেন।
এখন আমাকে বুঝতে হবে যে আমি ঠিক আসলে বুঝতে পারছি না যে মার্কিনীদের এই যে পলিসিটা, এই পলিসিটা আসলে কি হলো। তার কারণ কি, আপনার মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনা এরকম ভবিষ্যৎবাণী করতেন। আপনার মনে নাই যে উনি বলতেন খালেদা জিয়া যখন অসুস্থ উনি আর কয়দিন বাঁচবেন, ওনাকে পাঠিয়ে কিরকম, এই ধরনের কিছু বক্তব্য কিন্তু শেখ হাসিনা ছিল, হুইচ ইজ ভেরি ভেরি অফেন্সিভ, রাইট? মানুষের উনি প্রায় রাজনৈতিক বক্তৃতার যে সীমাটা ছাড়িয়ে গিয়ে উনি ব্যক্তিগত পর্যায়ে চলে যেতেন এসব করতেন, এবং এটি কোনোভাবেই তো সাধু বিষয় না। তো এটা শেখ হাসিনা করতেন বুঝি, কিন্তু এখন এই মার্কিনীদের কি হলো সেটা ঠিক আমি বুঝতে পারলাম না। মানে ওনারা কবে থেকে কখন থেকে ঈশ্বর মানে বনে গেলেন পুরো পৃথিবীর জন্য। দেখেন শেখ হাসিনা কোন দেশে যাবে কি যাবে না, তার কি হবে কি হবে না সেটা ভিন্ন আলাপ, কিন্তু আপনি এইটি বিচারকের আসন থেকে পূর্বাভাস দেওয়ার অধিকার এবং এখতিয়ার আপনার যে স্বৈরতান্ত্রিক চেতনা তার কি প্রতিফলন নয়? হরমুজ নিয়ে চিন্তা না করে তারা তরমুজ নিয়ে চিন্তা করছেন কেন, তাই না? সেটা একটা প্রশ্ন। নাকি বাতাবি লেবু নিয়ে চিন্তা করছেন? সে সময়ে সময়ে এক এক সময় এক এক তত্ত্ব দেয়, বুঝতে পেরেছেন? মানে উনি এই যে আপনি যে বললেন ইরানের এসেকে তো সে বসাতে পারে না, বা ইরান এসে যা কিছু করেছে, চায়নায় যে এসে নেগোসিয়েশন করে সুন্দর মতো এখন পই পই করে আবার ইরানের সাথে সে একটা চুক্তি স্বাক্ষর করে ফেললো, শান্তি চুক্তি স্বাক্ষর করে ফেললো, ওরকম একটা কিছু যে আমরা এখন যুদ্ধ করব না। এখন তার মনে হয়েছে ঘুম থেকে উঠে করব না বলে আবার করছে। এখন হয়তো বা ঘুম থেকে উঠে যখন দেখছে যে বাংলাদেশ চায়নার সাথে আপনার করে ফেলবে, এবং একটা চুক্তির কিন্তু কথা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং, আপনি দেখেছেন কিনা, কুম্বিন থেকে একটা রেলপথ মানে যোগাযোগ পথ থেকে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হলে পরে মিয়ানমার এবং আমরা সরাসরি সড়ক পথে তাদের যেতে পারি। সম্ভবত এইটা করার প্রেক্ষিতে, কারণ আমি এটা সবসময় বলি ভূ রাজনৈতিক জায়গাতে তার কনসার্ন তো এদিকে হওয়ার কথা না। তো এখন সে কথা নেই বার্তা নেই, হঠাৎ করে শেখ হাসিনাকে, এবং সবচেয়ে বড় ব্যাপার ওই তাদের গল্পটা কিন্তু অনেকটা এরকম, তারা হাতির দাঁত দেখানোর একটা আর খাওয়ার আরেকটা। এই মুহূর্তে তারাই যখন এই ধরনের কথা বলে, এবং ইন্ডিয়া কি করবে কি করবে না সেটাও কিন্তু বলছে, খেয়াল করে দেখেন, ইন্ডিয়ার কি করা উচিত না সেটাও যেন তাকে এক ধরনের গাইডিং করা। তো এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে তাদের নিশ্চয়ই দুটো জিনিস হতে পারে, পলিটিক্যালি এই বক্তব্যটা ভীষণ পলিটিক্যালি তারা দিয়েছেন, অল অফ এ সাডেন ঘুম থেকে উঠে নিশ্চয়ই তারা শেখ হাসিনা আমাদের এখানেই মানে রাজনৈতিকভাবে ওই অর্থে রিলেভেন্ট হচ্ছে না, আমরা আলাপ করছি না, ওনারা এরকম ঘুম থেকে উঠে তো আর বলেন নেই। কাজে ওনারা বলেছেন কেন, তার পেছনের অন্যতম রিজন হতে পারে এটার পেছনেও তাদের একটা উদ্দেশ্য আছে। হয়তোবা তারা চান যে আমরা এই বিতর্কটাকে এখন আরো বাড়াই, অথবা এই জন্য চান যে এই বিতর্ক বাড়ালে তাদের একটা নেগোসিয়েশনের সুযোগ আসবে, এটাও হতে পারে। অথবা আমি জানি না মার্কিন চুক্তিতে আর পররাষ্ট্র মন্ত্রী মহোদয় তিনি তো আছেনই, তার সাথে এই বিষয়ে তাদের আলোচনাটা কিরকম হয়েছে বা হয়েছে কিনা আদতে, সেটারই বা কনসিকুয়েন্সেস কিনা সেটাই বা কে জানে। শিববীর, আপনার কি মনে হয়? আমি ওই যে সাইকেলের ইস্যুসটাতে একটুখানি অ্যাড করি। সাইকেল পছন্দ, আমরা বুঝতে পারছি। সাইকেলের ইস্যুর সাথে অ্যাড করি যেটা একটুখানি এটার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। যেমন ধরেন আপা যখন বলছেন যে সাইকেলে আমিও পড়বো না আপনিও পড়বেন না এমনভাবে চলা, এটাতে মনে হচ্ছে সরকার দল বিরোধী দল হচ্ছে যাত্রী, কিন্তু জামায়াতের আমির যেটা বলছেন ওনারা হচ্ছেন চাকা, তার মানে ওনারা বহন করছেন, আসলে যাত্রী এখানে দেশ। সো উনি যেটা মিন করছেন, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, যে দেশটাকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে এই দুইটা চাকার মধ্যে ভারসাম্য দরকার আছে। চাকা তো নিজের নিয়ন্ত্রণে থাকে না, চাকা তো চালকের নিয়ন্ত্রণে থাকে। চাকার যদি ভারসাম্য না থাকে, এই উদাহরণটায় যে চাকার যদি ভারসাম্য না থাকে তাহলে হচ্ছে যে দেশ পড়ে যাবে, এটা হচ্ছে মূল মেসেজ আমি মনে করি, আমার কাছে মনে হচ্ছে। মার্কিন মানে সরকারি দল এক চাকা, বিরোধী দল এক চাকা, চাকার উপরে বসেছে কে? না, চাকা দুইটা চাকা ক্যারি করে নিয়ে যাচ্ছে, এরকম বুঝতে পারেন আর কি, যে দুইটা চাকা হচ্ছে দেশকে ক্যারি করছে, দেশ সামনের দিকে যাবে না, গর্তে পড়ে যাবে, এটা এই দুই চাকার উপরে নির্ভর করতেছে। এই দুই চাকা যদি সোজা যায় তাহলে দেশ সোজা সামনে যাবে, আর না হলে গর্তে পড়ে যাবে। দেখেন শেখ হাসিনার ইস্যুসটা যেটা নিয়ে আলাপ হলো, শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না এটা আসলে কোনো আমাদের কনসার্নের ইস্যুস না আমি মনে করি, কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যাওয়া এরকম নেতারা আর ফিরে না। এখন আমরা কি ধরেন আলাপ করব যে সিরিয়ার বাশার আল আসাদ আবার ফিরে আসবে কি আসবে না, তার দল যে নিষিদ্ধ হয়েছে সেটাকে আবার উন্মুক্ত হবে কি হবে না রাজনীতির জন্য, এগুলো আসলে আলাপের বিষয় না। এগুলো খুচরা আলাপ কেন মানুষজন করে, এই মার্কিন পররাষ্ট্র দপ্তরকে এ ধরনের কোশ্চেন করা আমাদের সাংবাদিকরাই করে যে হ্যাঁ এই ধরনের তো
বলছে, আপা তো বলছে ফিরে আসবে, আপনারা কি বলেন? আপা এরকম নানান কথা নানান সময় বলেন যে আমি সীমান্তের একদম কাছাকাছি আছি, চট করে ঢুকে যাব। আবার বলছেন অমুক সময় আসবো, তমুক সময় আসবে, এখন বলছেন এবছরের মধ্যে আসবে, মাঝখানে বলছেন আমি তো আসতে চাই, আমাকে পাসপোর্ট দিচ্ছে না। তো এই যে নানান কিচ্ছা কাহিনী, উনি আসলে ফিরে আসবেন বলে আমার মনে হয় না। উনি ফিরে আসতে চান না, কিন্তু এখানকার মানুষজনকে একটু বাঁদর নাচানোর মতো নাচাইতে চান, তো মানুষজনও নাচতেছে। উনি যদি ফিরে আসবেন এরকমই হয়, উনি যদি বলেন যে আমি মৃত্যুকে ভয় পাই না, তাহলে আসলে উনি এখান থেকে পালাতেন না। উনি বলতেন যে আমার বিচারক এরশাদ তো পতনের পরে দেশে থেকে গেছে, বলছে বিচার হলে হবে, সে জেল খাটছে, বছরের পর বছর জেলে ছিল। তো শেখ হাসিনাও দেশেই থাকতো যদি সে থাকতেই চাইতো, একবার পালিয়ে গিয়ে আবার ফিরে আসার কথা বলতো না, এটা একটা নাটক। এখন মার্কিন প্রতিনিধিকে আমাদের দেশের সাংবাদিকরা কেন এই প্রশ্ন করেছে আমি জানি না, এবং প্রশ্ন করাতে সে তার একটা ওপিনিয়ন দিয়েছে, সে মেনশনও করেছে যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু তার ওপিনিয়ন হচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসবে না, আসলে তো এখানে তার যেহেতু ভার্ডিক্ট হয়ে আছে তার বিরুদ্ধে, সেও জেলে থাকতে হবে, একটা মানুষ কেন স্বেচ্ছায় এসে এখানে সারা জীবনের জন্য কারাবরণে যাবে, এটা তার পারসেপশন, আমার মনে হয় এটাই। তো আমাদের হয়ে আমাদের এই অঞ্চলের রাজনীতিতে কে আসতে পারবে পারবে না, এই মন্তব্য কি আসলে কে আসতে পারবে কি পারবে না, এটা যদি বলে যে মানে এটা ডেফিনেটলি, যদি সে এটা মেনশন করেছে অভ্যন্তরীণ বিষয়, যদি এইভাবে বলতো যে না সে আসতে পারবে না বা আমরা সাপোর্ট দিব না অথবা আমরা সমর্থন করি না, এটা ডিকটেট করা যা অভ্যন্তরীণ বিষয়ে। এখন সাংবাদিকরা জিজ্ঞেস করে যে আপনার কি মনে হয়, এরকম তো বলছে, তখন তার একটা অপিনিয়ন দিতে হয়। আমি মনে করি এটা আমাদের সাংবাদিকদেরই ট্রেনিং দরকার, যে আমি একজন ডিপ্লোমেটের কাছে কি কোশ্চেন করতে পারবো বা কি কোশ্চেন করা উচিত বা উচিত না, আমাদের সাংবাদিকদের ট্রেনিং করা উচিত। আমরা সাংবাদিকরা ইন্টারনাল ইস্যুজ নিয়ে গিয়ে কেন একজন ডিপ্লোমেটের কাছে কোশ্চেন করি? হ্যাঁ, এটা একটা অনেক প্রশ্ন, একটা কঠিন এবং একটা যুক্তিসঙ্গত প্রশ্ন, যে আমরা তাদের মুখ থেকে কেন শুনতে চাই। আসলে তো আমরা কেন শুনতে চাই এটা তো আমরা জানি না। অধিকাংশ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজের পণ্যকে ভালো বলে, তারা নিজেদের পণ্যকে কোনোদিন খারাপ বলবে? তারপরে তো আমরা বিজ্ঞাপন দেখি, সেরকম একটা কোনো ব্যাপার হতে পারে আর কি। চলেন তাহলে একটা বিজ্ঞাপন দেখি। বিরতি শেষ হয়েছে, আমরা ফিরে এসেছি চলমানে। আজকে ব্রাজিলের খেলা আছে বলে আজকে যারা টিভি দেখছেন তারা গভীর আগ্রহে, অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একটু পরে, এই কয়েক মিনিট পর শুরু হবে ব্রাজিলের খেলা, 1 ঘন্টারও কম সময়। তো সেই কারণে অনেকেই আশা করছেন, আবার যারা ব্রাজিল বিরোধী তারা আশা করছেন আজকে ব্রাজিল হেরে যাবে, জাপান জিতবে এবং তারপরে আর্জেন্টিনার জন্য জীবন অনেক সহজ হবে। আবার কেউ কেউ আশা করছেন আর্জেন্টিনা ব্রাজিল সব বাদ হয়ে যাবে এবং তারপরে ফ্রান্স কিংবা অন্য কেউ এবার কাপটা নিয়ে হাসতে হাসতে ঘরে ফিরবে। আমরাই হচ্ছে সেই বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা ফুটবল কতটা ভালো খেলি জানি না, আমাদের লোকজন কোথাও খেলে জিতে আসে, ব্যাপারটা খুব একটা কল্পনার বিষয় আর কি। কী করিলে বলো পাইব তোমাকে, এই কাপ আমরা কবে পাইবো আমরা জানি না, কিন্তু আমরা পতাকা টতাকা সব কিছু উড়িয়ে দিয়ে আমরা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা হয়ে ঝগড়াঝাটি অনেক কিছু করি। এই কারণে আমরা আজকের টকশোটা একদম সময় মতো শেষ করব। সেই কারণে আপনাদের জন্য সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই যে ৭১ আমরা ভুল করি নাই, এখনো সময় আছে, ভেবেচিন্তে দেখতে পারেন। আপনাদের নেতা গোলাম আজম বলেছিলেন ৭১ আমরা ভুল করি নাই, এটা উনি বলেছেন। তারপরে বলেছেন বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কার করে আমাদেরকে বাংলাদেশকে জানানো উচিত। আমি এর বেশি যেতে চাই না, ৭১ সম্পর্কে আপনারা পরিষ্কার করে বলেন না। এবং তিনি এটাও বলেছেন যে তারা এমন একটা দলের সঙ্গে জোট করেছে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমি আশা করব তারা তাদের রাজনীতিটা আরও পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। এখন এই যে 2 চাক্কার সাইকেল, তার মধ্যে একটা চাক্কার তো অবস্থা এরকম, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবং সেই চাক্কার উপরে কেন এনসিপি গিয়ে বসেছে এটাও উনি বলেছেন। এই ব্যাপারটা আপনি কি মনে করেন? তো ওনারা যদি এটা বলেন যে এনসিপি কেন জামাতের সাথে জোট করেছে, জামাত তার ৭১ নিয়ে অবস্থান পরিষ্কার করে না, তাহলে তো বিএনপিকেই সেম কোশ্চেন করা উচিত যে আপনাদের ২০ বছর ধরে আপনাদের যে জোট ছিল, আপনারা একসাথে জোটে ছিলেন, সেই প্রশ্নের জবাব দিবে কে? আর বিএনপি যদি ৭১-এর যে বা ৭১-এর চেতনা বা ৭১ নিয়ে গত ১৫-২০ বছরে নানান ব্যবসা বাংলাদেশে হয়েছে, মানে চেতনার ব্যবসা হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে, যখন যাকে ভালো লাগে নাই তাকে চেতনা বিরোধী, যাকে ভালো লেগেছে চেতনার পক্ষের করে নানান কার্যক্রম আমরা দেখেছি, যার যার অপরাধগুলো ঢাকার জন্য ৭১-কে নিয়ে এসে সামনে অপরাধ ঢাকা হতো। এখন জামাতের দলীয় অবস্থান থেকে ৭১-এর ব্যাপারে তারা জাতির কাছে নিশ্চয়ই ক্লিয়ার করবার দরকার আছে। আমার মনে হয় মাল্টিপল টাইমস তারা করেছেও, এবং এবারেও যেমন ইলেকশনের আগে জামাতের আমির বলেছেন তাদের
অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলোর জন্য তারা ক্ষমা চেয়েছে। যদি কোনো আর স্পেসিফিক Right. ভুল না, স্পেসিফিক ভুল যদি হয়, স্পেসিফিক ভুল তো তারা দাবি করেন যে তারা স্পেসিফিক যে ধরনের অপরাধের কথা বলা হয়েছে, যেগুলো বিচার হয়েছিল মানবতা বিরোধী অপরাধের আদালতে, সেই ধরনের কোনো অপরাধের সাথে তাদের জড়িত সম্পৃক্ততা ছিল না বলে তারা মনে করেন। তারা বারবার এটা বলেছেন এবং ৭১-এর পরে যে কোলাবোরেটর অ্যাক্ট হয়েছে সেখানে তাদের এই নেতারা এই কোলাবোরেটর আইনে গ্রেপ্তার হন নাই, যেখানে ইভেন আওয়ামী লীগের অনেক এমপিরাও গ্রেপ্তার হয়েছিল। সেটা নিয়ে বিতর্ক আছে, বিতর্ক থাকবে, জনগণ নিশ্চয়ই এটা নিয়ে তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে বা তাদেরকে সমর্থন দিবে বা দিবে না। কিন্তু বিএনপি যদি কথা বলে তাহলে এটা একটা ভুল আলাপ। ভুল আলাপ কেন? জেনারেল এমএজি ওসমানী বলেছিলেন বিএনপি যখন জিয়া রহমানের এগেনিস্টে উনি যখন ইলেকশন করেন তখন উনি বলছিলেন যে আমি ইলেকশন করতেছি এই জন্য, প্রেসিডেন্ট ইলেকশন করছেন, যে আমি ইলেকশন করতেছি এই জন্য যে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির লড়াই হচ্ছে এখানে। অর্থাৎ জিয়াউর রহমানকে উনি বলছেন জিয়াউর রহমানের নেতৃত্বে, জিয়াউর রহমানের এগেনিস্টে উনি নির্বাচন করছেন, মানে স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে নির্বাচন করতেছেন। ওই সময় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ছিলেন। রাইট। তো জিয়াউর রহমানের দল, মানে জিয়াউর রহমানের দলকে উনি বলছেন স্বাধীনতা বিরোধীদের দল, এবং আওয়ামী লীগ গত 15 বছর ধরেও সেম কথাই বলেছেন যে জিয়া ছিলেন একজন গুপ্তচর, জিয়াউর রহমান আসলে পাকিস্তানের পক্ষে ছিলেন, বাংলাদেশে ওই যে গুপ্তচরটা এখন চলে। তারপরে জিয়াউর রহমানের, ওসমানী সাহেব তো আবার মোশতাক সাহেবের ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। জিয়াউর রহমানের খেতাব উইথড্র করেছিলেন, বীরোত্তম খেতাব উইথড্র করেছিলেন, পুরস্কার উইথড্র করেছিলেন, নানান কাজ করেছেন, ইভেন ওনার কবর পর্যন্ত সরিয়ে নিতে চেয়েছিলেন, যে এভাবে জিয়াকে ওনারা ব্র্যান্ডিং করতে চেয়েছিলেন যে জিয়া স্বাধীনতার বিপক্ষের। তো এই যে বিভাজনের রাজনীতি বা পক্ষে বিপক্ষের রাজনীতি এগুলা থাকবেই। বিএনপির সাথে জামাত যতদিন ছিল ততদিন কিন্তু বিএনপি এগুলো বলে না। এখন বিপক্ষে গেলে এখন বলতেছে। ইসলাম আলমগীর যৌক্তিক কথা বলেন নাই। উনি যৌক্তিক কথাটাই যদি উনি বলতেন তাহলে তো এটা গত 20 বছর ধরেই বলতেন, কেন বলেন নাই, এখন বলতেছেন। আর যদি বলেন তাহলে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে গঠন করা প্রথম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। জামাত তো আগে থেকেই ছিল, তারা স্বাধীনতায় বিরোধিতা করেছে, জাতির কাছে এগুলো স্পষ্ট, তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, বিরোধিতা করেছে। কিন্তু স্বাধীনতার পরে স্বাধীন বাংলাদেশে প্রথম স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে গঠন করা দল হচ্ছে বিএনপি, এবং এটার তো অসংখ্য প্রমাণ আছে। সেটা হচ্ছে মানবিক বিবেচনায় 8 দিন হাসপাতাল খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির। কিন্তু মানবিক বিবেচনা অনেক কলকারখানা যে বন্ধ হয়েছে না বিভিন্ন অভিযোগে, সেগুলি তো খুলে দেওয়ার কোনো বিবৃতি উনি দিচ্ছেন। 8 দিন হাসপাতালের সাথে কি আসলে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে? 8 দিন হাসপাতালের বন্ধ করা, 8 দিন হাসপাতাল যে বন্ধ করা হয়েছে এটা একটা অন্যায্য বন্ধ করা হয়েছে। আমার মনে হয় জামাতের আমির খুব সফট কথা বলেন, তো উনি এজন্য খুব রিকোয়েস্ট করেছেন মানবিক বিবেচনায়। আমি মনে করি বিরোধী দল হিসাবে ওনার আরও স্ট্রংলি বলা উচিত ছিল যে 8 দিন হসপিটাল যে বন্ধ করা হলো এটা একটা অবৈধ অন্যায্য বন্ধ করা হলো। আপনি সিমিলার অপরাধের জন্য বা সিমিলার ইনসিডেন্টের জন্য, অ্যাক্সিডেন্টের জন্য আপনি অন্য জায়গায় এরকম অ্যাকশান নেন নাই। 8 দিনের ব্যাপারে আপনি স্পেসিফিক করে নিয়েছেন, এবং 8 দিনের যারা সেবাগ্রহীতা তারা নানান সময় আমরা অনেকগুলো সাক্ষাৎকার দেখেছি যে মানুষজন এখানে কম খরচে চিকিৎসা পায়, এবং এইটা অন্য কোনো কর্পোরেট স্বার্থ বা এই কারণে এটা বন্ধ করেছে। আমি মনে করি বিরোধী দলের আরো স্ট্রংলি এটা বলা দরকার ছিল যে 8 দিন খুলে দেন। করেছে এখানে এই দুটো প্রশ্ন চাইলে আপনি উত্তর দিতে পারেন, আর তা না হলে আমরা অন্য একটা বিষয়ে যাব। এই দুটা বিষয়কে আপনি একটু বলতে চান যে এই যে জামাত ইসলামের আমিরকে বা জামাত ইসলামকে উদ্দেশ্য করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা মন্তব্য করেছেন যে ৭১-এর ভূমিকা তো তারা পরিষ্কার করে না। এনসিপিকেও তিনি বলেছেন যে স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য করেছে। না, এটা তো মানে এটা তো খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবেই, এটা তো আর নতুন কিছু না। এবং ৭১-এর ভূমিকা পরিষ্কার করুক বা না করুক, জামাত ইসলাম বাংলাদেশ অল অফ এ সাডেন তার যে নিজের দলের লোকজনকে মুক্তিযোদ্ধা প্রমাণ করার যে মুক্তিযুদ্ধে তাদের অনেক ভূমিকা আছে, তারা এটা বলার চেষ্টা করছেন। অবশ্যই আমিও মনে করি বাবারাও মুক্তিযোদ্ধা করেছেন, দেখেন যুদ্ধ করেছেন ভাই, আমিও মনে করি যে তাদের অনেক ভূমিকা আছে মুক্তিযুদ্ধে, কিন্তু সংকটটা হয়েছে যে তাদের যে রিয়েল ভূমিকা, তারা রিয়েল ভূমিকাটা এক্সপ্রেস না করে কতগুলো ইমাজিনেটিভ ভূমিকা নিয়ে আসছে, যে কারণে তাদের স্লিপ অফ টাংটা বেশি হচ্ছে। যদিও সংসদ স্লিপ অফ টাংয়ের জায়গা না। প্রশ্ন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি বললেন বটে, কিন্তু সংসদে যখন কোনো ব্যক্তি 1981 সালে তার জন্ম নিয়ে এবং তার বাবাকে মৃত ঘোষণা করা এবং মুক্তিযুদ্ধে ঘোষণা করা, এটা বলার পরে আবার সেটিকে এক্সপাঞ্জ করার সুযোগ করে দেয়, তখন আমার একটু প্রশ্ন তৈরি হয়। কারণ সংসদে তো আপনি ইট শুড বি রেকর্ডেড,
যে আপনি কি বলছেন না। সংসদ তো এই ধরনের ভুলভাল বকার জায়গা। খুবই হীন কোনো বক্তব্য দিলে বা অশ্লীল কথা বললে এটা তো কিংবা গালিগালাজ করলে, ব্যক্তি আক্রমণ করলে সেগুলো এটা তো এক্সপান্স হীন করা না, হয়। এটা তো হীন না। মিথ্যা তথ্যের জন্য এক্সপান্স করা হয়, ভুল আপনি তথ্য ইচ্ছাকৃত দিতে। মিথ্যা তথ্য দিলে তো সে এক্সপান্স করবেন না, বরং মিথ্যা বলার জন্য মিথ্যা বলার জন্য হবেন, তাই না? তিরস্কৃত হওয়ার কথা, তিরস্কৃত রাইট? হওয়ার কথা। সো সেটা ডিফারেন্ট ভাবে রেকর্ডে থাকার কথা, কিন্তু এটা ডিফারেন্ট ভাবে রেকর্ড না করে আপনি যখন এটাকে এক্সপান্স করে দেন, তখন আমি সেখানে বরঞ্চ এক ধরনের রাজনৈতিক দেখি, যেটা আমার কাছে ভালো লাগেনি। আমি মনে করি যে এই তথ্যটি শুধু ছিল না। আপনি মনে করেন যে এলজিআরডি মন্ত্রীর এই প্রশ্ন যথেষ্ট যুক্তিসঙ্গত? অবশ্যই উনি যে প্রশ্ন তুলতেই পারেন, উনি যুক্তি অযৌক্তিক বিষয়, এটা তো আপনার একটা বিষয় যেটা থেকে তুলতে হবে। আমি খুশি হতাম তিনি যদি এটার সাথে এটা যুক্ত করতেন। তো এইটাই হচ্ছে মানে আমার তরফে থেকে এটা খুব গুরুত্বপূর্ণ। কাজে এখানে জামাতে ইসলামের নেতারা, এবং দেখেন মানেন বা না মানেন, এটা তো একটা পরিষ্কার স্বচ্ছ মতো সত্য। যেমন মনে করেন আমি এবং আপনি যদি এখন কিছু বলি আওয়ামী লীগের পক্ষে, আমি এবং আপনি হলেন ফ্যাসিস্টের দোসর, কিন্তু মেজর আখতারুজ্জামানের মতো লোক, যে কিনা তুমি ডামি ইলেকশনের সময় আওয়ামী লীগের হয়ে যুক্ত হতে পারেন, তিনি যখন জামাত ইসলামে যুক্ত হয়ে যান, তিনি তখন ফ্যাসিস্টের দোসর হন না, তিনি তখন মুক্তিযোদ্ধা হন। তখন তার বক্তব্য এরকম থাকে, আমাদের দলে মুক্তিযোদ্ধা আছে। তো এই যে জামাতের যে এইখান থেকে 1 ছটাক, ওইখান থেকে 1 ছটাক, আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম ডায়রিয়ার একটা অ্যাডভার্টাইজ হতো, দিলাম ঘুটা। তো ইদানিং আমার মনে হয় জামাত ইসলামের প্র্যাকটিস এরকম, এখান থেকে 1 ছটাক, ওখান থেকে 1 ছটাক, দিলাম ঘুটা, এরকম হয়ে গেছে। যাই হোক, আমরা আর আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না। আমরা আজকে ভিন্ন ভিন্ন প্রসঙ্গ নিয়ে আলাপ করেছি এই কারণে যে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় আমরা দিয়েছিলাম কি করিলে বলো পাইব তোমাকে। আমরা আসলে কি করিব তো জানি না, আমরা পাইও না, কিন্তু সাংবাদিকদের উপরে আক্রমণের কথা আসছে, বিভিন্ন জায়গাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা এসেছে, বিভিন্ন জায়গাতে অগণতান্ত্রিক আচরণেরও অভিযোগ এসেছে, নানান অভিযোগ আসছে, যে অভিযোগগুলি একই সাথে জুলাইয়ের যে বৈষম্যহীনতার আন্দোলন এবং 71 সালে যে বৈষম্যহীন সমাজ তৈরি করার কথা আমরা ভেবেছিলাম, সেই বৈষম্যহীনতার বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। সমাজে বিরাজমান বৈষম্য যদি আরও বাড়ে, সমাজে যদি আয়ের বৈষম্য বাড়ে, অধিকারের বৈষম্য বাড়ে, নিরাপত্তার বৈষম্য বাড়ে, সুযোগ সুবিধার বৈষম্য বাড়ে, এবং যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে দায়িত্ব আছে, তাদের একটি অংশ যদি নিজেদের জন্য সুবিধাদি চাইতে থাকেন, তখন আমরা জনগণ আমরা আবার ওই প্রশ্নটাই করব যে কি করিলে আসলে আমরা আমাদের চাওয়া, আমাদের পাওয়া, এই ব্যাপারটিকে নিশ্চিত করতে পারবো। চলমান মানুষের কথা বলার জন্য, সাধারণ মানুষের কথা বলার জন্য একটি আলোচনার অনুষ্ঠান, একটি আড্ডা দেওয়ার অনুষ্ঠান কিংবা গল্প করার অনুষ্ঠান। আমরা গল্পের ছলে আসলে আমরা আমাদের ভবিষ্যৎ, বর্তমান এবং অতীত নিয়ে জানার চেষ্টা করি। আশা করছি আগামীকালও চলমান দেখবেন এবং এই সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত চলমান হবে। চলমান থাকুক, এর জন্য আপনাদের সমর্থন জরুরি। আর আজকে যারা খেলা দেখবেন, জিতলে আনন্দ করবেন, হেরে গেলেও দুঃখ পাবেন না। সবসময় যে জেতে সে সাধারণত যোগ্য দল হয়, যদি না রেফারি কিংবা অন্য কেউ পক্ষে খেলে। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভেচ্ছা।